দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে খুব ভালো আছি। মানে আমার জীবনে এর চেয়ে ভালো থাকার কোনো মুহূর্ত আর আসবে কিনা আমি জানি না, কারণ আমার বাংলাদেশের, আমার জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষের মাঝখানে আমি বসে আছি। আমার বাম পাশে আছেন আপনাদের সবার প্রিয়, আমার প্রিয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, আর আমার ডান পাশে আছেন লাল রঙের জামা পরে আমার প্রিয় কবি, প্রিয় মানুষ নির্মলেন্দু গুণ। তো আমরা একটা আড্ডা দেব। এই আড্ডার কোনো বিষয় নেই, কিন্তু ঘুরে ফিরে আমরা ভালোবাসার মধ্যে থাকতে চাই, কারণ ভালোবাসার কবি নির্মলেন্দু গুণকে পেয়েছি, আর ভালোবাসার বেদনায় যিনি তাড়িত হয়ে পুরো বাংলাদেশকে, আমাদেরকে, সবাইকে ভালোবাসার মধ্যেই যূথ বন্ধনে দাঁড় করানোর চেষ্টা করছি। ভালোবাসার সাম্পান বলে ভালোবাসার সাম্পানের নাবিক আব্দুল্লাহ আবু সাঈদকেও পেয়েছি। এখন আমি জানতে চাই, গুন্দা তার স্মৃতি কথার মধ্যে অনেকবার লিখেছেন আপনার কথা, বা আমার কণ্ঠস্বর, যেটা আপনি কণ্ঠস্বর নামে পত্রিকা বের করেছিলেন, তিনি তাকে তার কণ্ঠস্বর বলে একটা বই লিখেছেন। আপনি প্রথম আব্দুল্লাহ আবু সাঈদকে কবে দেখলেন বা কি করলেন আপনারা? আমি প্রথম ঢাকাতে এসে কিন্তু সাঈদ ভাইয়ের এই কণ্ঠস্বর পত্রিকার বিজ্ঞাপন সংগ্রাহক হিসেবে কাজ নেই। সাঈদ ভাই তখন বাংলা কলেজে ছিল, হ্যাঁ, না, বিজ্ঞান কলেজ। আচ্ছা, ওই কলেজে আপনি বাংলা অধ্যাপক ছিলেন। মামুনুর রশিদের মাধ্যমে আপনার সঙ্গে আমার পরিচয় হলো এক বিকেলে। তারপরে আমি পরের দিনে থেকে যুক্ত হই। আপনার সাঈদ ভাই একটা সাইকেল ছিল, আমাকে বিজ্ঞাপন সংগ্রহ করার জন্য সাইকেলটি তিনি দিয়ে দিলেন। তো সেই সব কাহিনী আমি লিখেছি আমার কণ্ঠস্বর বইতে। তার সঙ্গে আমার দীর্ঘ স্মৃতি। প্রথম অভিভাবক হিসেবে আমি কিন্তু সাঈদ ভাইকে এসে ঢাকা শহরে পেলাম। তার ছত্রছায়াতে। এটা 1966 সালের শেষ দিক হবে। আচ্ছা, আমার জন্মের পরে। জন্মের পর তখন তুমি হয়তো 1 বছরের শিশু। আমার আজকে বিশেষ করে ভালো লাগছে, তোমার যেরকম ভালো লাগছে আমার তেমন ভালো লাগছে যে সাঈদ ভাইয়ের সঙ্গে আমার প্রথম টেলিভিশনে প্রোগ্রাম করছি। যদিও মাঝখানে অনেক বছর চলে গেছে, সাঈদ ভাই টেলিভিশনে কত প্রোগ্রাম করেছেন। আপনাকে কোনোদিন ডাকে না, কিন্তু আমার সুযোগ হয়নি। রেডিওতেও আমাদের প্রথম প্রোগ্রাম, কিন্তু আমরা কবি হিসেবে প্রথম স্বীকৃতি পেয়েছিলাম 1968 সালে, কয়েকটি নতুন কণ্ঠস্বর রেডিও। তো ওই সময় টেলিভিশনের চাইতে রেডিওতে প্রোগ্রামের গুরুত্বটা বেশি। সেখানে আমি সাঈদ ভাইয়ের পরিচালনায় আমি, হুমায়ুন আজাদ, আবুল হাসান, আবু কায়সার, এরা কয়েকজনের কবিতা পড়েছিলাম। পরিচালনা ছিলেন সাঈদ ভাই, সেটাই প্রথম। কিন্তু টেলিভিশনের সাঈদ ভাইয়ের সঙ্গে আজকে প্রথম। আমার জীবনে বহু মানুষের সঙ্গে আমি কাজ করেছি, কাছে এসেছি, বন্ধু হয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়নি। এবং আমি খুব বিশ্বাস করি যে এ ফ্রেন্ড ইজ নেভার লস্ট। বন্ধুত্ব একবার হলে যাওয়ার দরকারটা কি? সেই যদি আমরা শত্রুও হয়ে যাই কোনো কারণে, নিশ্চয়ই কোনো বিশেষ প্রয়োজনে আমরা শত্রু হয়ে যাই, সেই প্রয়োজনটা বাদ দিয়ে বাকি অংশটুকু তো আমরা রেখে দিতে পারি। তো সুতরাং সেটা হয়নি, কারোর সঙ্গে হয়নি, গুণের সঙ্গেও হয়নি। কিন্তু গুণের সঙ্গে দেখা সাক্ষাৎ কম হয়, কারণ গুণ সব কিছুর মধ্যে আছে অথচ কোনো কিছুর মধ্যে নাই। গুণ একদিন আমাকে বলেছিলেন যে আমি কোথাও বিলং করি না, কিন্তু আমরা তো করি। আমরা সমাজের কাছে বিলং করি, আমরা দায়িত্বের মধ্যে বিলং করি। কিন্তু গুণের একটা অদ্ভুত ব্যাপার, যে গুণ নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাস অকপটে এবং অবিচলিতভাবে করে যাওয়ার একটা শক্তি গুণের মধ্যে আছে। এবং গুণ কাউকে তোয়াক্কাও করে না, গুণ কাউকে পরোয়াও করে না। তো সুতরাং গুণের একটা একচ্ছত্র রাজকীয়তা আছে। সেই জন্য গুণের যে রাস্তা কোনটা, এটা খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। সেই রাস্তায় আমাদের নিজেদের মধ্যে তখন তো দেখা হতো 60-এর দশকে, আমাদের 70-এর দশকে তো প্রায় প্রতি সপ্তাহেই দেখা হতো, প্রতিদিনও দেখা হতো এরকম। কিন্তু তারপরে যখন আমাদের সাহিত্যের থেকে আমরা সরে গেলাম, তখন হয়তো গুণের সঙ্গে আর সেইভাবে দেখা হলো না, কারণ গুণের রাস্তা আলাদা হয়ে গেল, আমাদের পথ দুটি দিকে গেছে। আবার এক জায়গায় মিলেছেও। এখন সর্বশেষ পথটি যদি আমি বিবেচনা করি, আপনি যেমন আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে আপনার একটা খ্যাতি আছে, আপনি আলোকিত মানুষ গড়তে চান, সেই জন্য আপনি আপনার সাহিত্যের চাইতে ওই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন। আমিও কিন্তু আমার গ্রামে আমি কাশবন বলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যেখানে স্কুল আছে, আর্ট স্কুল আছে, গানের স্কুল আছে, লাইভ পাঠাগার আছে, সেখানে অনুষ্ঠান মঞ্চ আছে,
সেখানে সব জাতীয় অনুষ্ঠানগুলো হয় হচ্ছে। আমিও আমার গ্রামের লেভেলে আমি কিন্তু আলোকিত মানুষ করার চেষ্টা করছি। সুতরাং আমি আপনার সহযোগী সেই অর্থে। আপনি হয়তো ঢাকা শহরে অনেক বড় একটা ভবন তৈরি করেছেন, শুনেছি যে এখন বিশ্ব সাহিত্য কেন্দ্র 10তলা ভবন তৈরি হচ্ছে। আপনার সারা দেশব্যাপী আপনার নেটওয়ার্ক। আমিও দেশব্যাপী আমরাও এটাকে করছি। এখন আমাদের তো 15 লক্ষ ছেলে মেয়ে এখন প্রতি বছর আমাদের এটার মধ্যে আছে। হয়তো 18 সাল নাগাদ এটা 30 লক্ষেও চলে যেত। 30 লক্ষ ছেলে মেয়ের হাতে বই, হ্যাঁ বই, তারা বই এবং সাংস্কৃতিক মানে কার্যক্রম। তো যা হোক, সেটা হচ্ছে যে একবার আমরা একসঙ্গে ছিলাম, আবার মাঝখানে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, দূরত্ব, আবার আমরা একসঙ্গে চেতনার জায়গাতে একখানে আসছি। আমি শুনেছি একরকম মাছ নাকি আছে, তারা নদীতে জন্মায়, তারপরে সমুদ্রে বেরিয়ে যায়, তারপরে সারা পৃথিবীর সমস্ত সমুদ্র ঘুরে টুরে এক সময় শেষে এসে আবার ঠিক সেইখানেই মরে। এরকম মাছ আছে না? হ্যাঁ, মাছ নাকি আছে। আচ্ছা, জন্মস্থানেই ফিরে আসে। জন্মস্থানেই ফিরে আসে। আমরা ভালোবাসার কথাও বলতে চাই, কারণ সারা পৃথিবীর মানুষ ভালোবাসাকে ভালোবাসে। ভালোবাসা নিয়ে যাই হোক না কেন, গান হোক, কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, ছবি হোক, আমরা দেখি। আমি মনে করি আপনার কবিতার বিচিত্র রকম আছে, রাজনীতির কবিতা আছে, কিন্তু ভালোবাসার কবিতাগুলি, আমি যখন ভালোবাসার কারণে ব্যথিত হই বা উজ্জীবিত হই বা উদ্দীপিত হতে চাই, আমি আপনার কবিতার কাছে যাই। আর আমি কিছুদিন আগে স্যারের জন্মদিনে লিখেছিলাম যে আব্দুল্লাহ আবু সাঈদের সবচাইতে যে দিকটা আমি খুব মানে আমার কাছে চোখে পড়েছে, সেটা হচ্ছে স্যারের ভালোবাসার ক্ষমতা অসাধারণ। তিনি যে কোনো মানুষকে কাছে নিয়ে বলবেন যে তোমার এই গুণটা খুব ভালো, তুমি করো। যে ছবি আঁকে তাকে হয়তো বললেন তুমি ছবি আঁকো, ভালো হচ্ছে। যে কবিতা লেখে তাকে বলছেন যে কবিতা লেখো। যে কারণে স্যার আপনার এই নির্মলেন্দু গুণ থেকে শুরু করে মান্নান, সৈয়দ, রফিক, যারা এত কবি আপনার সঙ্গে সেই সময় ছিল, যারা আজকে এখন বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লেখক এবং কবি। তো তবুও মানে ভালোবাসার নানা প্রকারের মধ্যেও আমরা যদি নারী পুরুষের ভালোবাসার কথাই আসি, স্যার এই নিয়ে তো আপনার প্রবন্ধ আমরা পড়েছি। ভালোবাসাকে স্যার আপনি এক চোখে যদি এক কথায় যদি বলতে চান, কিভাবে বলবেন স্যার? এক কথায় বলা খুবই কঠিন। মানে প্রেমের মধ্যেও তো আবার নানান রকম প্রেম আছে, যেমন রোমান্টিক প্রেম, জি, এটাও একটা প্রেম। আবার দাম্পত্য জীবনেও একটা প্রেম থাকে, ঝগড়া বিবাদ, হ্যাঁ, খটমটে আচরণ, বাপের বাড়ি চলে যাওয়া, কিন্তু তার মধ্যেও কোথায় যেন একটা গেলে পরে বোঝা যায় যে আমরা কত কাছের ছিলাম, কাছের মানুষ, তাই না? এরকম প্রেমেরও নানান দিক আছে। তো প্রেম আমার মনে হয় যে কোনো কিছুকে চাওয়া যে আমার চাইতে বড় এবং তার সঙ্গে একাকার হয়ে যাওয়ার যে আকুতি, সেইটা হচ্ছে প্রেম। কারণ ছোটর সঙ্গে প্রেম হয় না। হ্যাঁ স্যার, আমি যাকে আমি করুণা করি। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনি ফেসবুক করেন না, গুন্দা করে, গুন্দা ভালো বুঝবেন বাবা, আমাদের দর্শকরা বেশিরভাগই বুঝবেন না। সেটা আমি বলেছিলাম, শুরু করেছি নির্মলেন্দু গুণকে উদ্ধৃত করে। যে নির্মলেন্দু গুন্দা আমাকে একদিন বলেছিলেন এক আড্ডায় যে যাকে আমি কামনা করি না তার সঙ্গে আমার প্রেম হয় না। প্রেম মানে হচ্ছে কামনা করা, ভালোবাসার মধ্যে কামনাটা থাকে। আর আমি লিখেছিলাম যে এটা আছে কি নাই, নিষ্প্রেম কাম হতে পারে, নিষ্কাম প্রেম হতে পারে হয়তো, কিন্তু শ্রদ্ধা ছাড়া ভালোবাসা হয় না। হ্যাঁ, ভালোবাসাটা বেসিক্যালি শ্রদ্ধা। আমাদের ভালোবাসা হয় তার সঙ্গে যাকে আমরা আমাদের চাইতে বড় বলে অনুভব করি এবং যার দিকে তাকাতে হলে চোখটা উপরের দিকে আমাদের তুলতে হয় এবং যে আমাদেরকে স্বর্গের কিনারায় কিনারায় নিয়ে ঘুরে বেড়াতে পারে, সেই স্বপ্ন মানুষটির সঙ্গেই শুধু প্রেম হওয়া সম্ভব। এই জন্য শ্রদ্ধা হচ্ছে ভালোবাসার বেসিক ব্যাপার। যাকে নিয়ে আমি তাচ্ছিল্য করি, যাকে করুণা করি, যাকে সাধারণ অর্ডিনারি মনে করি, তার সঙ্গে কোনোদিন প্রেম হবে না। প্রেম একটা উচ্চতরের জন্য মানুষের যে পিপাসা, আকাঙ্ক্ষা, সেইটা হচ্ছে প্রেম। এই বিষয়ে নির্মলেন্দু গুণের কথা তো আমি বললাম যে গুন্দা মনে করেন যে কামনা হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় উপাদান। গুন্দার কাছে আমরা এই বিষয়ে শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা আড্ডার মধ্যে আছি, আপনারা আমাদের সঙ্গে যোগ দিন
এবং যারা যোগ দিয়েছেন তারা থাকুন, কারণ খুবই একটা উত্তেজনাকর বিষয়ের মধ্যে এখন আমরা যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সঙ্গে আছেন ভালোবাসার সাম্পানের কান্ডারি আব্দুল্লাহ আবু সাইদ, আছেন নিশিকাব্য বাদশায়ন কামকাননের রচয়িতা কবি নির্মলেন্দু গুণ। তিনি বলবেন যে গুন্দা আপনি বলেছিলেন যে কামনা ছাড়া ভালোবাসা হয় না, কিন্তু আমি ছোটবেলায় যখন প্রেমে পড়েছিলাম তখন আমার কামের কোনো অনুভূতি ছিল না। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল, আমি বলতে পারিনি। সে নীল রঙের একটা জামা পরা ছিল, একদিনই তার সঙ্গে আমার কথা হয়েছিল অন্য বিষয়ে। এরপরে যতদিন আমি আকাশের নীল রং এবং সাদা মেঘ দেখেছি, কারণ সাদা এবং নীলে মেশানো ছিল তার জামাটা, আমি ততদিনই কাতর হয়ে পড়তাম। আচ্ছা, না অনেক উদ্দীপক রং আছে, যা একই রং সব মানুষের পছন্দ নয়, কোন কোন রঙও মানুষকে উদ্দীপ্ত করে। আমার রংটা উদ্দীপিত করেছিল কারণ একটি বালিকা একদা একটি বিকেলে এই জামাটি পরেছিল। তুমি এই বালিকার প্রেমে পড়েছিলে না এই রংটির প্রেমে পড়েছিলে সম্পর্কে অস্পষ্ট। অথবা বালিকার প্রেমে পড়ে রংটিকে ভালোবেসে, আমি তাই বলতে চাই। এবং সেই বালিকাটিকে তুমি যে কামনা করেছিলে, যে অর্থে গুণ কামনা বলে আমার ধারণা, আমার মনে হয় যে অত তীব্র না, প্রবল কোনো কামনা তাড়িত তুমি ছিলে না, কিন্তু একটা মৃদু হয়তো কামনার ছোঁয়া, নিশ্চয়ই, যেটা আমরা সচেতন ভাবে বুঝি না, কিন্তু আমাদের ভেতরের সত্তাটা সেটা জানে। সাইদ ভাই শুরুতে যেটা বলেছিলেন যে খুব এক কথায়, তুমি যখন জানতে চাইলে এক কথায় বা অল্প কথায় প্রেম বলতে আপনি কি বুঝেন, সাইদ ভাই বলে যে অল্প কথায় বলা প্রয়োজনই বা কি, আমার দরকার নাই, দরকার নেই। তাহলে তো গল্প, কবিতা, উপন্যাস, সাহিত্য, নাটক তবু কিছু অল্প কথায় যখন বলতে অনেকে প্রশ্ন করে, যেমন রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে, তখন বার্টন রাসেল মানে এক নতুন অধ্যাপক অক্সফোর্ডের, তিনি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসছেন। রবীন্দ্রনাথ বার্টন রাসেল সম্পর্কে কিছু জানেন না, তো তিনি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন যে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সুন্দর কি, সুন্দর বলতে আপনি কি বোঝেন। তো রবীন্দ্রনাথ ভারতীয় দর্শন, বৈদিক চিন্তার থেকে শুরু করে সুন্দর সম্পর্কে একটা ধারণা তিনি দিতে চেষ্টা করেন। ই টুক মাচ টাইম। তখন এক পর্যায়ে বার্টন রাসেল খুব বিরক্ত হয়ে বললেন, মশাই, আই ওয়ান্টেড টু নো ইউর ওপিনিয়ন। বাট আপনি এত, আপনার উপনিষদে কি আছে, বেদে কি আছে, ভারতীয় দর্শনে কি আছে, এগুলি আমার পড়ার সুযোগ হবে, আই নো, কিন্তু আমি আপনার কোনো ব্যক্তিগত অপিনিয়ন জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা এখন জানতে চাই ভালোবাসা নরনারীর সম্পর্ক বিষয়ে আপনার ধারণা। আমার ধারণা হচ্ছে এটা প্রকৃতি প্রদত্ত একটা এমন একটা আকর্ষণ শক্তি পরস্পরের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, যে তার উপরে সৃজনশীলতা নির্ভর করে। আমাদের প্রকৃতির যে বিকাশ, তার যে বিস্তার, সেটা নির্ভর করে। যেমন কার্ল মার্কস বলেছেন যে নারী এবং পুরুষের মধ্যে যে প্রণয়, সেই প্রণয়ের মধ্যে সমাজের লাভ হচ্ছে সন্তান। সুতরাং কাম হচ্ছে একটা ছদ্ম, মানে প্রেম যেটা পরবর্তীকালে কালচারের পার্ট, কিন্তু মূল বিষয়টা হচ্ছে, মূল অনুভূতিটার নাম হচ্ছে কাম। তুমি যাকে ভালো লাগছে তাকে, সে কিন্তু মানে তার প্রতি কামাসক্ত বোধ করছো। কিন্তু এই যে নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ, সেই আকর্ষণটা প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, এবং এটাই আমাদের সবচেয়ে আকর্ষণের বড় আকর্ষণ। সুতরাং এই জায়গাটার মধ্যে আমাদের আলো ফেলা দরকার আছে, এবং এটা বিশ্লেষণ করারও দরকার আছে। আমাদের প্রাচীন যুগে আমাদের নারী পুরুষের সম্পর্কগুলো কীরকম ছিল, এখন পরবর্তীকালে ধর্ম আমাদের সম্পর্কগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করছে, সমাজ বিধান কীভাবে নিয়ন্ত্রণ করছে, এগুলো বিচার বিশ্লেষণ করা যায়। তো আমার মনে হয় যে মূল এটা হচ্ছে রিপুটা, যাকে আমরা বলছি আকর্ষণ শক্তি, সেটা হচ্ছে কাম আকর্ষণ শক্তি। তাকে সংস্কৃতভাবে প্রকাশ করার জন্য আমরা এই সাইদ ভাই যেটা বললেন, প্রেমের যে একটা ভালোবাসা, মানে শ্রদ্ধাবোধ, তার পরস্পরের প্রতি মানে নৈকট্যে লাভের যে তৃষ্ণা, এই তৃষ্ণাগুলো আসলে মিলনের তৃষ্ণাই। আমাদের দেশে প্রেম নিয়ে প্রচুর কাব্য রচিত হয়েছে, রাধাকৃষ্ণের প্রেম থেকে শুরু করে শ্রী ফরহাদ, লাইলি মজনু। সেখানে দেখা যায় যে মানে প্রেমের জন্য জীবন আবাসন, জীবনের চাইতে প্রেমকে বড় করে দেখানো হয়েছে, যে প্রেমের জন্য অপেক্ষা করতে শেষ পর্যন্ত জীবন আবাসন। এখনও অনেক ছেলে মেয়ে আছে মানে প্রেমে ব্যর্থ হয়ে মানে বিষ পান করে আত্মহত্যা করে ইত্যাদি। কিন্তু আমি এই জায়গাটা থেকে মানুষকে সরিয়ে আনার জন্য আমি সত্যটার কাছে নিয়ে আসছি। আসলে তোমার হচ্ছে একটা কাম তৃষ্ণা থেকে তুমি তার প্রতি আকৃষ্ট হয়েছো, এটা তোমার রিপ্রোডাকশন প্রসেসেরই একটা অংশ, এটা প্রকৃতি তোমাকে দিয়েছে। ইউ ক্যানট জাস্ট গো ওয়ে ফ্রম ইট, এটা থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। যদিও আমাদের কোনো মুনি ঋষি
যেমন আমি রামকৃষ্ণ সম্পর্কে বলেছিলাম, রবীন্দ্রনাথ বলছেন বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয়। আমি বলছি যে মানে রিপুকে দমন করার জন্য যে আদর্শ, সে আদর্শের আমি বিপক্ষে, আমি রিপু স্বতঃস্ফূর্ত প্রকাশের পক্ষে। টিউনিশিয়ান একজন কবি যাকে আমি উদ্ধৃত করেছি আমার এই নিশিকাব্য বইয়ের মানে ইয়েতে, সেখানে তিনি বলছেন যে সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি নারীর প্রিয় অঙ্গসমূহ পুরুষের দেহে এবং পুরুষের প্রিয় অঙ্গসমূহ নারীর দেহে সংস্থাপন করেছেন। এই যে পরস্পর প্রতি আকৃষ্ট করার জন্য এই প্রকৃতির যে আয়োজন, আমরা সেই আয়োজনের ডাকেই কিন্তু সাড়া দিয়ে চলেছি। তারই একটা সংস্কৃত প্রকাশ হচ্ছে প্রেম। এখানে একটা কথা আমি একটু যোগ করি যে কামই প্রেমের কারণ, এতে কোনো সন্দেহ নেই। মানে কামনার যে আকুতি বা আকর্ষণ পরস্পরের জন্য, সেইটাই প্রেম বেসিক্যালি। কিন্তু এই প্রেম তো একটা অ্যানিম্যালের মধ্যেও আছে। মানুষের প্রেম কিন্তু ঠিক ওই কামনা নয়। নীরজ চৌধুরী স্যার বলেছিলেন একটা বইয়ে, বাঙালি প্রেম কি জানতো না, তার শরীর ছিল, কাম ছিল। বঙ্কিমচন্দ্র পড়ে বাঙালি প্রেম শিখলো। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র আবার এটা ইউরোপ থেকে নিয়ে এলেন, কারণ তখন রোমান্টিক যুগ। আমি নীরজ চৌধুরীর কথাটাকে মানছি না এই জন্যে, তারও বহু আগে ময়মনসিংহ গীতিকা রচিত হয়েছে। সেখানে প্রেমের জন্য জীবন দিতে আমরা দেখেছি। আমাদের মানে প্রথম মহিলা কবি কি নাম, চন্দ্রাবতী, তাই না? তিনি তো, তবে নীরজ চৌধুরী যেটা বলেছেন সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তকে নিয়ে বলেছেন। দরিদ্র বাঙালির মধ্যেও যে ওই রকম ময়মনসিংহ গীতিকার প্রেম সবসময় ছিল তা না। একমাত্র এই ময়মনসিংহ গীতিকাতেই দেখা যায় যে প্রেম কামনাকে অতিক্রম প্রায় করেছে, করে একটা উচ্চতর জায়গাতে চলে গেছে, যার প্রশংসা কিন্তু রোমারোলা করেছেন। হ্যাঁ, রোমারোলা। একটু জিনিসটা একটু বলি, সেটা হচ্ছে যে যেমন পদ্ম ফুল, পদ্মের আরেক নাম হচ্ছে পঙ্কজ। পঙ্কজ মানে হচ্ছে যে পঙ্কে জন্মে, অর্থাৎ যে কাদার মধ্যে জন্মাচ্ছে, কিন্তু যখন সেই জন্মে ফুলটা ফুটছে সেখানে কিন্তু কাদার সেই রূপটা আর থাকছে না। তো প্রেমও তেমনি কামনা থেকেই জন্মাচ্ছে, কিন্তু এমন একটা জায়গাতে সে চলে যাচ্ছে, উচ্চতর জায়গাতে, যেটা আমরা ময়মনসিংহ গীতিকাতে দেখি। এবং দীনেশ সেন এই কথাটা বলেছেন যে ওটা হওয়ার কারণ হলো যে ময়মনসিংহ ছিল এই সমস্ত রকম রাষ্ট্রীয় শাসনের বাইরে একটা জায়গা সেই সময়, পাণ্ডব বর্জিত। হ্যাঁ, পাণ্ডব বর্জিত। এবং সেখানে ইসলাম ধর্মের কঠোরতা বা হিন্দু ধর্মের কঠোরতা, নারী পুরুষের উপরে বাধা নিষেধ, এইগুলো কম ছিল। এই জন্য ময়মনসিংহ গীতিকার প্রেম এত মানবিক, এত সুন্দর, এত অপরূপ। কেমন সেখানে সেই কঙ্কলীলা, হ্যাঁ, আহা কঙ্ক মোরে ছাড়ি গিয়াছ কোথায়, আমার মালঞ্চে ফুল বাসি হইয়া যায়। এই যে আমার মালঞ্চে ফুল বাসি হইয়া যায়, মানে এই যে, হ্যাঁ, এই যে অপরূপ, এটা ময়মনসিংহ গীতিকাতে আমরা শুধু সারা বাংলাদেশের মধ্যে আমরা মধ্যযুগে পাই। তা না হলে পরে দেখা যাচ্ছে যে বৈষ্ণব ওই কীর্তন ছাড়া, মানে ওই বৈষ্ণবের সে আন্দোলন ছাড়া যত লেখা সবই কামে জর্জরিত এবং গুণের খুব কাছাকাছি। ভারতচন্দ্র পর্যন্ত আমি তো আমার কাম কানুন গ্রন্থটি উৎসর্গ করার জন্য আমি ভারতচন্দ্র এবং শেষ পর্যন্ত মাইকেল মধুসূদনের কিছু কাম নির্ভর কবিতা, যেখানে তিনি তারা বা শূর্পণখা, তারা যে নারীরা প্রেম নিবেদন করছে, সাধারণত এটা দেখা যায় না। সাধারণত পুরুষ নারীর কাছে প্রেম নিবেদন করে, কিন্তু শূর্পণখা যখন মানে সেই বনে রামচন্দ্রের কাছে প্রেম নিবেদন করতে গেলেন, তখন তার যে মানে ব্যক্তিত্বের যে প্রকাশ, নারীত্বের যে প্রকাশ, তার যে আকাঙ্ক্ষার যে প্রকাশের শক্তি, সেটা প্রকাশিত হলো। ফলে আমি দেখলাম যে শূর্পণখার নাক কেটে দিয়ে মানে যে লক্ষণ যে আচরণটি করলেন, এটা কাপুরুষোচিত একটা আচরণ। হ্যাঁ, কাপুরুষোচিত এবং রুচিহীন। হ্যাঁ, কেউ আমাকে ভালোবেসেছে একটা গভীর আকুতি থেকে, সে কোন আকুতি থেকে ভালোবেসেছে জানি না, কিন্তু তাকে অন্তত ওই যে ভালো লাগাটুকু, তাকে অসম্মান করার কোনো অধিকার আমার নেই, তার মর্যাদাটা তো আমার দিতে হবে। সেই জন্য বলছি যে মাইকেল যে মানে মেঘনাদবধ কাব্য লিখেছিলেন,
রামচন্দ্রের বিপরীতে মানে ইয়েকে কি বলে ওই রাবণকে গৌরবান্বিত করেছেন, তেমনি আমার কাছে মনে হয়েছে যে পরবর্তী আমি যদি লিখতে পারতাম, আমি অবশ্য শূর্পণখাকে নায়িকা হিসেবে ব্যবহার করেছি। আমার নিশিকাব্যের নায়িকা হচ্ছে শূর্পণখা। তার যে অমর্যাদা হয়েছিল রামায়ণের মধ্যে, তাকে মর্যাদার সঙ্গে আমার কাব্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। নির্মলেন্দু গুণ একটু আগে বলছিলেন যে অনেকে যে ভালোবেসে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে বা ইদানিং খুব দেখে মাদকাসক্তি ঘটে, আপনি বলছেন আপনি এটার বিপরীত একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন আপনার কাব্যগ্রন্থগুলিতে, যে প্রেমকে এত মহান ভেবে প্রেমকে জীবনের চাইতে বড় করে না তোলা যায় না। জীবনের অনুগত, জীবন হচ্ছে মুখ্য। আমি যে জীবন প্রাপ্ত হয়েছি এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। এটা নিয়ে আমরা একটু আরো কথা বলি গুন্দা। অন্যান্য সকল সত্য তার অধীন। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে সবকিছুই জীবনের চাইতে ছোট। হ্যাঁ, কিন্তু কখনো কখনো কোনো কোনো জিনিস এত প্রবল এবং তীব্র হয়ে ওঠে আমাদের জীবনে যে যখন জীবনের চাইতে সেটা বড় হয়ে যায়। যেমন আমাদের জীবন খুব প্রিয়, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার ছেলে মেয়ে, হ্যাঁ, লক্ষ লক্ষ ছেলে মেয়ে মানে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এরকম যা কিছুকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে, বড় ভাবে, তার জন্য মানুষ জীবন দিতে পারে। তখন সে জীবনের এত শক্তিকেও সে অতিক্রম করে যায়। তাহলে এরপরে আমরা আমাদের আজকালকার ছেলেমেয়েদের ভালোবাসার সম্পর্ক কি জীবনে একবারই আসে নাকি বিয়ে একবারই আসে, এইসব নিয়ে কথা বলবো। এবং আমি জানি যে কবি নির্মলেন্দু গুণ ফেসবুকে খুবই সক্রিয়, সারাক্ষণই প্রায় রাত্রিবেলা 2-3টা পর্যন্ত তিনি ফেসবুকে থাকেন। সেসব নিয়েও আমরা আলাপ করব একটা বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার যে জীবনের পরম সৌভাগ্যের আড্ডাটি হচ্ছে তাতে, কারণ আমার পাশে আছেন আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং কবি নির্মলেন্দু গুণ। এবং বিষয়টাও কিন্তু খুবই আমার কাছে মনে হয় যে সবারই প্রিয়, সবারই ভালোবাসার বিষয়ের মধ্যে আমরা আছি, সেটা হচ্ছে ভালোবাসা। গুন্দা, আমরা বলছিলাম যে ভালোবাসা কি জীবনে আসলে একবারই আসে, প্রেম কি একবারই আসে? আপনি বলছিলেন যে জীবনের চেয়ে বড় কিছু নাই। আপনার জীবনে কয় লক্ষবার প্রেম এসেছে? এটা তো মানে গুণে বলার বিষয় না। আমার ধারণা যে আমার ছোটবেলা থেকে যদি দেখি, তার আগে বলেনি যে রবীন্দ্রনাথের প্রসঙ্গ বলছিলেন যে সুন্দর কি বলেছিলেন, তারপর থেকে আমার একটা কম কথায় কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করা যায় কিনা, আমি এই প্রয়াস থেকে আমি সুন্দরের একটা ব্যাখ্যা দিয়েছিলাম। সুন্দর হচ্ছে তাই যা দেখতে ইচ্ছা করে এবং পেতে ইচ্ছা করে, সেটা হচ্ছে সুন্দর। মানুষের আকাঙ্ক্ষার ভিতরে কিন্তু আমি কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলাম যে রবীন্দ্রনাথের সময় মেয়েরা এত সুন্দরী ছিল না। কারণ আমরা রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে যুক্ত নারীদের যে ছবি দেখি, সেখানে তাদের যে ছবি, কিংবা রবীন্দ্রনাথের পরিবার, রবীন্দ্রনাথের মা সারদা দেবী, তার স্ত্রী মৃণালিনী দেবী, কিংবা যে কাদম্বরী দেবীকে সমস্ত মানুষ তার প্রেমের দেবী হিসেবে তাকে প্রতিষ্ঠা করেছেন, তারও যদি ছবি দেখি খুব আকর্ষণীয় মনে হবে না। তার চাইতে অনেক বেশি আকর্ষণীয় মেয়ে এখন আমাদের জীবনের চারপাশে বিচরণ করে, এমনকি গ্রামেও। তো সেই জন্য বলছি এখন মানুষ কিন্তু সুন্দর হচ্ছে। আর তার আরেকটা কারণ হচ্ছে আমি চেষ্টা করছি যে আমার স্ত্রীটি যেন সুন্দরী হয়, স্ত্রী চেষ্টা করছে আমার স্বামীটি যেন সুন্দর হয়। প্রকৃতির মধ্যেও কিন্তু সেটা বিদ্যমান। প্রকৃতির মধ্যে দেখা যায় যে কোনো একটি প্রাণী যখন মানে সন্তান জন্মের জন্য পুরুষ প্রাণীর সঙ্গম প্রত্যাশা করে, তখন দেখা যায় যে ওই প্রাণীগুলোর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব হয়, এর মধ্যে যে শক্তিশালী সে কিন্তু জয়ী হয়। প্রতিটি প্রজাতি চায় তার ধারাবাহিকতা থাকুক, এই জন্য প্রকৃতি সবচেয়ে সুন্দর ছেলেটি সবচেয়ে সুন্দর মেয়েটিকে মিলিত করে দিতে চেষ্টা করে। কিন্তু সুন্দর চাইতে ওইটা হচ্ছে বলবান, যে টিকে থাকবে। সৌন্দর্যের ধারণাটা এটা টিকে থাকার শক্তি দিয়ে। কিন্তু আরেকটা স্যার তথ্য আছে যে এটা প্রকৃতি ব্যালেন্স করে। সবচেয়ে সুন্দর ছেলেটি যে সবচেয়ে রূপবতী মেয়েটির সঙ্গেই যুগবদ্ধ মানে একত্রিত হবে এটা নয়, বরং উল্টোটা হয়, বিপরীতের প্রতি মানুষ আকৃষ্ট হয়। হয়তো দেখা যায় যে যার গায়ের রং কালো সে হয়তো একটা ফর্সা, যার গায়ের রং ফর্সা সে হয়তো একটা কালোর সঙ্গে জোট বাঁধছে। না, এটা এখানে দুটো প্রশ্ন দাঁড়ালো। প্রথমে আমি গুণের প্রশ্নটার জবাব দিই। সেটা হলো যে সুন্দর পুরুষ আর সুন্দর নারীকে একসঙ্গে করাই যে প্রকৃতির অভিপ্রায়, এটা ঠিক আমার মনে হয় না। পুরুষরা সবসময় সৌন্দর্য খোঁজে, কারণ প্রকৃতি
পুরুষদেরকে নারীর কাছে আনার জন্য, পুরুষরা যেন নারীর দিকে আকৃষ্ট হয়, আকর্ষণ আসে, সেই জন্য নারীর মধ্যে সৌন্দর্যের বীজ, সৌন্দর্যকে এবং সৌন্দর্য চর্চাও নারী তারা করেন। নিজেও চর্চার দ্বারা অনেক সুন্দর হয়ে পুরুষকে আকর্ষণ করছে। তো পুরুষের চাওয়ার মধ্যে সৌন্দর্য হচ্ছে প্রধান, কিন্তু নারীর চাওয়ার মধ্যেও সৌন্দর্য আছে, কিন্তু সৌন্দর্য প্রধান নয়। নারী চায় শক্তিকে, নারী চায় বীরকে, নারী চায় সংগ্রামীকে, নারী চায় উচ্চতর মানুষকে, নারী চায় চিন্তাশীলকে, নারী কবিকে চায় হচ্ছে। প্রতিভাবানকে। কেন চায়? কারণ নারী শুধুমাত্র প্রেম করে না পুরুষের, নারীকে জীবজগতের এই যে ধারা, সন্তানের ভেতর দিয়ে ধারা, সেই ধারাকে বহন করতে হয়। সুতরাং নারী সবসময় উচ্চতর সন্তান কামনা করে, এবং উচ্চতর সন্তান কামনা করে বলেই নারী সবসময় রূপের দিকে তাকায় না, উচ্চতর যোগ্যতার দিকে তাকায়। আর তুমি যেটা বললে, আমি বলছিলাম যে প্রকৃতি বিপরীতকেও মিলিয়ে দেয়। প্রকৃতি বিপরীতকে মিলিয়ে দেয়, সেটা আবার পুরুষের ব্যাপারেই। ওই যে বেটে কালো ফর্সা এটা সেটা, এটা পুরুষের মধ্যে। যত বিজ্ঞাপন দেখবে পাত্রী চাই, সবাই সুন্দরী, সবাই সুন্দরী ফর্সা। ওরে এই কালো দেশে তুই ফর্সা আনিসুল হক পাবি কয়টা? আমি ভরসার গৌরব করি না। কেমন তো এদেশ তো। কিন্তু পুরুষ আবার যদি গুণের মতো দীর্ঘাঙ্গ হয়, তখন বেটে মেয়েও চলতে পারে, কিন্তু কিন্তু এটা পুরুষের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে নারী সৌন্দর্যের চাইতে যোগ্যতাকে এবং যোগ্যতা, স্যার, অধিকতর গুরুত্ব দেয়। সাইদ ভাই বলছিলেন যে প্রতিভাবান মানুষকে Right. চায়, সম্পদশীল মানুষকে। প্রতিভা তো এক অর্থে সম্পদই। সুতরাং সেই অর্থে একজন কবি বা সৃষ্টিশীল মানুষ, একজন গায়ক, যার সৃষ্টিশীল ক্ষমতা নিয়ে যিনি শিল্পী, ছবি আঁকেন, এই যেগুলো আমি পারি না, আমি যেগুলো পারি না সেগুলোর প্রতি আমার কিন্তু এক ধরনের গোপন একটা অবনত বোধ আছে যে আমি এটা পারি না, তিনি সেটা পারেন। সুতরাং এই জায়গাটায় তিনি আমার চাইতে বড়। উচ্চতা বা তার গাত্রবর্ণ, তার নাসিকা কিরকম, এইগুলো নয়। হ্যাঁ, মনের সৌন্দর্য তো বটেই, কিন্তু পুরুষের কর্মের সৌন্দর্য, পুরুষের প্রধান আকর্ষণ নারীর সৌন্দর্য এবং দৈহিক সৌন্দর্য। দৈহিক সৌন্দর্য, মনের সৌন্দর্য আছে, এবং সেটা হয়তো দ্বিতীয় জায়গাতে হ্যাঁ, আসবে। বলে এটা না থাকলেও চলবে। না থাকলে যে চলে না, ওটা বিয়ের পরে বোঝা যাবে। কিন্তু গুন্দা, আমার প্রশ্নটার একটা তো উত্তর দরকার ছিল। কোনটা? প্রেম কি জীবনে একবারই আসে নাকি অনেক? ও না, সেটা তো ওই যে একটা গান আছে না, প্রেম একবারই এসেছিল জীবনে আমারও দুয়ারও প্রান্তে, সে তো হায় মৃদু পায়। প্রেম একবারে আসে। আমার জীবনের কথা বাদ দিলাম, আমার চেয়ে বড় একজন কবি রেফারেন্স বলতে পারি। ওই প্রশ্নের উত্তরে গেলেনই না। আমার আত্মস্মৃতি তো, আমার আত্মস্মৃতিতে তো অনেক কিছু আছে। আমার ফেসবুকে তো আপনি আপনার পুরনো প্রেমিকার ছবি প্রকাশ্যে দিচ্ছি হ্যাঁ, তাদের সঙ্গে আমার যাদের সঙ্গে সম্পর্ক হয়েছে, যারা স্পর্শকাতর বোধ করে না, আমার সঙ্গে তাদের প্রেম হয়েছিল, এই গৌরব যাদের মধ্যে মনের মধ্যে আছে, এ নিয়ে যাদের মধ্যে গ্লানিবোধ নেই, তাদেরকে আমি সানন্দে প্রকাশ করি। কারণ আমি কারো কাছে কমিটেড না যে আমি একজনকেই ভালোবাসবো, এরকম কোনো কমিটমেন্ট কারো কাছে আমি করিনি। এটা কি আপনি কোনোদিনও কাউকে বলেন নাই যে আমি শুধু তোমাকেই ভালোবাসি? না, যখন তার প্রেমে পড়েছি, আমার মনে হয়েছে যে আমার আর প্রয়োজন নেই, তখন আমি কথা বলেছি যে না, লেট আস এন্ড দ্য গেম, এই খেলাটা শেষ হোক। কিন্তু পরে দেখেছি যে সেই খেলাটা শেষ হচ্ছে না। আমার একটা কবিতা আছে, 3000 দিন ধরে তুমি যাচ্ছ আর যাচ্ছ, তুমি চলে যাচ্ছ নদীতে কল্লোল তুলে, কিছুতেই শেষ হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে না, কারণ হলো আমরা তো প্রেমকে বিবাহের সঙ্গে যুক্ত করে ফেলেছি। সমস্যাটা হয়েছে সেই জায়গায়, আমরা প্রেমযোগ্য তাকেই ভাবছি যে একই সঙ্গে বিবাহযোগ্য। ফলে প্রেম আর বিবাহ, প্রেম যেন বিবাহে পৌঁছানোর একটা রাস্তা, কিন্তু এই জায়গা থেকে আমি প্রেমকে একটু আলাদা করার চেষ্টা করি। স্যার কিছু যদি বলেন এই বিষয়ে। না, কিন্তু কথা হলো যে মানুষ যখন ভালোবাসে কোনো কিছুকে, তখন তাকে চিরন্তন বলেই সে মনে করতে চায়। যখন বলছে যে আমি তোমাকে চিরদিন ভালোবাসবো, এটা কথাটা মিথ্যা। চিরদিন কেউ মধুর মিথ্যা একইভাবে ভালোবাসতে পারে না। যদি প্রেমও হয়, সেই প্রেমও পরিবর্তনের স্রোতে আমি যাই দেশে, তাই না, সেও পাল্টাবে। কিন্তু মানুষ সেটা বলে,
বলে কারণ ওই মুহূর্তে তার মনে হয় ওই ক্ষণকে তার চিরক্ষণ বলে মনে হয়। হ্যাঁ, এটা সুধীন্দ্রনাথের কবিতা আছে না, একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। এই কবি কিন্তু লিখেছে অসঙ্গত চিরপ্রেম। হ্যাঁ, চিরপ্রেমের ধারণাটাকে তিনি অসঙ্গত এখন বলেছেন। একটা মুহূর্ত চিরমুহূর্ত হয়ে মানুষের কাছে তখন দেখা দেয়। তো সুতরাং সে এই প্রেম চিরদিন থাকবে, এই বিশ্বাসটা ওই মুহূর্তে তার মধ্যে কাজ করে। আচ্ছা, আমি বরং এবার একটা নির্মলেন্দু গুণের কাছেই আসি। আমি জানি গুন্দা আপনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলি দেখেন, এবং বাংলাদেশের কবিতায় যেমন খুব প্রেমটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কবিতাতেও। আমি আমেরিকায় গিয়ে আমেরিকার কবিতাগুলি পড়ে দেখলাম ওদের প্রেমটা খুব বড় বিষয় না, কবিতার বিষয় না, কিন্তু আমাদের শিল্পে, সাহিত্যে, নাটকে, সিনেমায়, গানে, হয়তো ছবিতেও প্রেম খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের নাটকে আজকাল যে ভালোবাসাগুলো দেখানো হচ্ছে, এগুলির কি অবস্থা বলে আপনার মনে হয়? আমি মানে নাটক, টেলিভিশন তো সবসময় প্রায় খোলাই থাকে ঘরে। আমার ফার্স্ট চয়েস হচ্ছে ক্রিকেট খেলা, তারপরে আমি নাটক দেখি। টেলিভিশনের নাটকের প্রেম বলে মানে আলাদা কোনো প্রেম তো নেই। আমাদের বাস্তব জীবনের যে প্রেম, সেই যা বাস্তব জীবনের প্রেমের প্রতিফলনই তো আমাদের সাহিত্যের মধ্যে আসছে, এবং সাহিত্যের ভিতর দিয়েই সেই প্রেম টেলিভিশনের পর্দায় গিয়ে পৌঁছাচ্ছে। এখন টেলিভিশনের যে একটা বিপুল চাহিদা, এখন এত নাট্যকার কোথায় পাবে? যেমন আগে যেমন গান যখন মানে রবীন্দ্রনাথ লিখতেন, নজরুল পর্যন্ত লিখতেন, ডিএল রায় লিখেছেন ইত্যাদি, তারা কিন্তু একই সঙ্গে কবি এবং মানে গানের রচয়িতা। কিন্তু যেই HMV কোম্পানি আসলো গ্রামোফোন রেকর্ড নিয়ে, যেই চলচ্চিত্র সবাক হয়ে গেল, চলচ্চিত্রের জন্য গান দরকার, একটা যন্ত্র প্রকৌশলের প্রযুক্তির উদ্ভাবনের ফলে যে চাহিদা তৈরি, নতুন চাহিদা তৈরি হইলো, সেই চাহিদার যোগান দেওয়ার মতো কবি তখন আর ছিল না। তখন একটা নতুন গীতিকার শ্রেণীর উদ্ভব হলো, যাদের মধ্যে আমরা অনেক মানে বড় বড় গীতিকারকেও দেখেছি, তাদেরকে আমি অমর্যাদা করছি না, কিন্তু তারা কবি হিসেবে আত্মপ্রকাশ করেননি, শুধুই গীতিকার হিসেবে তারা থেকে গেছেন। তো আমার এখন মনে হচ্ছে যে টেলিভিশনে যে নাটকের যে চাহিদা তৈরি হয়েছে এখন, এই যে 15-16টা চ্যানেল 24 ঘন্টা তাকে সচল রাখার জন্য, একটা থেকে আর নাটককে আলাদা করে মানে সচল রাখার জন্য তাদেরকে যে প্রয়াস, সেই প্রয়াসটা এত দ্রুত, এর ক্ষুধা, এর যে হাঙ্গার, তার যে চাহিদা, এটা মেটানোর জন্য যারা নাট্যকার নয় তারাও এখন নাটক লিখতে শুরু করেছে। এবং যারা নাটক তৈরি করছেন তারা হয়তো নাটকটাকে অনাবশ্যকভাবে জানে যে এটা 45 মিনিট করলে এত টাকা পাওয়া যাবে, 45 মিনিট করে। এখন দেখা যাচ্ছে যে একটি সংলাপ প্রক্ষেপণের ক্ষেত্রে সে হয়তো যত দ্রুত সংলাপটি প্রক্ষেপণ করা সম্ভব বা একটি দৃশ্যান্তরে যাওয়া সম্ভব, সে যাচ্ছে না। সেখানে বসে একটু অভিনয় শৈলী প্রদর্শন করছে, তাকাচ্ছে, দেখছে, ঘুরছে, একটু চা খাচ্ছে, 2 মিনিট কাটিয়ে দিচ্ছে। এটা আর্নিং মানি। আমরা এবার তাহলে একটু সাইদ স্যারের কাছে আসবো, কারণ স্যার টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার জীবনে আপনি টেলিভিশনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দেখেছেন। এখন টেলিভিশন হয়তো বিস্তৃত হয়েছে, দর্শক বেড়েছে, টেলিভিশন চ্যানেল সংখ্যা বেড়েছে, কিন্তু অনুষ্ঠানের মান, এবং আমার আর একটা কথা মনে হয়, ওই যে স্যার আপনি যে ম্যাগাজিন অনুষ্ঠানের একটা আদল দাঁড় করিয়েছিলেন, এখন সেটাই চলে আসছে। এসব নিয়ে আপনি কিছু বলবেন কিনা? আমরা যখন টেলিভিশনে ছিলাম তখন টেলিভিশন ছিল একটা, সারা জাতি সেই টেলিভিশনের সামনে বসে আছে, এবং সেখানে সাকসেস মানে একটা বিশাল একটা অভিনন্দন, আর ব্যর্থতা মানে জাতীয় ব্যর্থতা, জাতীয় ব্যর্থতা, জাতীয় বিতাড়ন। তো সুতরাং একটা চ্যালেঞ্জের মুখে আমাদের কাজ করতে হয়েছে। আর আমার নিজের জীবনে যেটা ঘটেছে, যে আমি সবসময় একটু মাস্টার গোছের, আমি চাই যে যা কিছু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সেটা মানুষের ঘরে ঘরে চলে যাক। রেডিও দিয়েও যেত, কিন্তু টেলিভিশন যখন আসলো, যা কিছু আমি জানাতে চাই, যা কিছু বলতে চাই, যা কিছু তুলে ধরতে চাই, সব মানুষের কাছে নিতে পারবো। তখন আমি ব্যক্তিগতভাবে অসম্ভব আশান্বিত হয়েছিলাম যে সমস্ত মানুষের দরজায় দরজায় আমরা বিশ্বের সমস্ত শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর জিনিসগুলোকে এখন পৌঁছে দিতে পারব। এবং সেটা চলেছিল কিছুকাল। প্রথমে এটা ছিল সাংস্কৃতিক মাধ্যম, কিন্তু পরে আস্তে আস্তে এটা হয়ে গেল ব্যবসা মাধ্যম, এবং বিজ্ঞাপনই সেখানে উদ্দেশ্য। এখন আমি বিজ্ঞাপনই দেখি, কি আর করবো। এখন টেলিভিশনে আসলে বিজ্ঞাপনগুলি সুন্দর, মাঝে মধ্যে
অনুষ্ঠান দেখা বিজ্ঞাপনের যায়, বিরতিতে। যেমন টক শো। আমরা ঝগড়া খুব দেখতে পছন্দ করি, এটা আমাদের একটা আদিম একটা মানুষের মধ্যে অ্যাগ্রেশন আছে। এবং আমাদের উপস্থাপকরা যারা ঝগড়া করতে পারে এটা ভেবেই নির্বাচন করে। হ্যাঁ, নাটকে প্রেম আমাদের সমাজে ওইভাবে এখন পর্যন্ত এটা একটা অবদমনমূলক বিষয়, তাই না? এখন মোবাইল ফোন এসে সবাইকে সবার কাছে নিয়ে এসেছে, প্রিয়তমার বাড়ির চারপাশের দেয়াল আর কিছু বাধা দিতে পারছে না। কেমন মানে মানে সবই হচ্ছে, কিন্তু তবুও আমাদের সমাজে প্রেমকে এখনো ওই স্বীকৃতিটা দেওয়া হয় না। তো সুতরাং আমাদের ইসের মধ্যে যখন এমনি প্রেম, পরকীয়া প্রেম, যা কিছু মনের মধ্যে সে আদিম প্রবৃত্তি খুঁজে বেড়াচ্ছে, সেটা যখন দেখে তখন মানুষ সেটাকে পছন্দ করে। নিউজগুলো আমাদের দেখায় মনে হয় যে যুদ্ধ হচ্ছে, মানে প্রথমে এমনই সেই এক একটা খবরের হেডলাইন পড়ে আর এমন মিউজিক দেয়, হ্যাঁ, রণডঙ্কা মনে বেজে হচ্ছে ওঠে, একেবারে একটা যুদ্ধের কোনো কিছু হচ্ছে, তা না দেখে উপায় নাই, দ্রুত তারা পড়ছে, একটা মানে মাথার মধ্যে ঢোকার আগেই চলে যাচ্ছে, মানে এই জন্য কেউ দেখে না আসলে। তবে হ্যাঁ, যদি খুব ভালো অনুষ্ঠান হয় তখন দেখে না, এটা আমি বলবো না, কারণ হানিফ সংকেতের ইত্যাদি যখন হয়, বিটিভিতে হয়, কিন্তু ঘরে ঘরে আমি দেখি যে টেলিভিশন খুলে সবাই বসে আছে, কারণ ওখানে প্রোগ্রাম মেকিং আছে, ওখানে স্পিড, ইনফরমেশন আছে, অনেক কিছু আছে, একটা খুব ভালো মানে প্রোগ্রাম মেকারের গুণ, সুনির্মিত উপস্থাপনা কৌশলটাও ভিন্নতর। সুতরাং ভালো জিনিস হলে চলবে না, এটা সত্যি না। আমরা যেটা আশা করেছিলাম যে টেলিভিশন একদিন শৈল্পিক মাধ্যম হবে, যেমন সেই মুখরা রমণী বশীকরণ মোস্তফা মনোয়ার যখন করেছিলেন টেলিভিশনে নাটক, কিংবা রক্তকরবী করেছিলেন, তখন সেই নাটকের যে মান, আমরা তখন আশান্বিত হয়েছিলাম যে একদিন এই রক্তকরবীর কাছে টেলিভিশন যাবে। এখন রক্তকরবী টেলিভিশনের কাছে চলে এসেছে। আচ্ছা, এবার কবি নির্মলেন্দু গুণের কাছে আসি। গুন্দা, একবার আমি আপনার সঙ্গে চট্টগ্রামে যাচ্ছিলাম, আপনার একজন সে আপনাকে মামা বলছিল, তখন আপনাকে জিজ্ঞেস করলো যে মামা আপনি আর কবিতা লেখেন না কেন? আপনি বলেছিলেন তা আমি তো কবিতা লিখি নারী চিত্ত জয় করবার জন্য, এখন আমার নারী হলেও হয় না হলেও হয়, এই কারণে আমি আর কবিতা লিখি না। না, এটা নারী চিত্ত জয়ের বাসনা এখন দেয় না হানা, এরকম একটা কবিতা আমি লিখেছিলাম। জাস্ট আই ওয়ান্টেড টু গেট রিড অফ এই রেস থেকে। ওই জন্য প্রেমের প্রসঙ্গ যখন আলোচিত হয় আমি একটু সংকুচিত বোধ করি। আই এম স্টিল ইন দ্য রেস, আমি এটার ভেতরে আছি। সুতরাং মানে এটা থেকে যে পুরোপুরি অবসর গ্রহণ করেছে তা বলা যাবে না। মানুষের চিত্ত জয়ের বাসনটা কিন্তু আমার মনে হয় একজন কবির হৃদয়ে মানে সৃষ্টিশীল মানুষের মৌলিক একটা মানে উদ্দেশ্য। তার মধ্যে মানবী চিত্তটা পুরুষ বলে আমার কাছে মুখ্য। আমি যদি নারী হতাম তাহলে হয়তো পুরুষ চিত্ত জয়ের বাসনাটা আমার কাছে মুখ্য হতো। এই চিত্ত জয়ের বাসনাটা কিন্তু বিরতিহীনভাবেই বোধহয় আমৃত্যু চলে মানুষের মনে মনে। আমার সামনে আমাদের সঙ্গে আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছেন। স্যার একবার বলেছিলেন আমাকে, আমি আপনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, যে আপনার জীবনে যৌবন বারবার ফিরে আসে। আপনি যখন কণ্ঠস্বর করলেন তখন একবার যৌবন পেলেন, আপনি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্র করে আলোকিত মানুষ গড়ার জন্য বই পড়ার আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তখন একবার আপনার নবযৌবন প্রাপ্তি হলো, একবার পরিবেশ নিয়ে লাগলেন তখন হলো। তো এই যে সবচেয়ে বেশি যৌবন ছিল যখন টেলিভিশন নিয়েছিল, ওটা আপনার জীবনে একটা বড় ইনভলভমেন্ট ছিল, প্রবল চ্যালেঞ্জ, প্রতি সপ্তাহের যৌবন, কারণ প্রত্যেক সপ্তাহে একটা নতুন যৌবন দরকার হতো তখন, কারণ সামনে ওই অনিচ্ছুক দর্শক বসে আছে যারা প্রত্যাখ্যান করার জন্য উদ্গ্রীব, তাদেরকে জয় করতে হবে। এটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এখন আপনি কি নিয়ে? এখন একটু তোমরা যেটাতে সফল হয়েছো আমি হয়তো সেটাতে ব্যর্থ হওয়ার জন্যই, অর্থাৎ কিছু লেখালেখির জন্যই চেষ্টা করছি। আর আমার পড়তে খুব আনন্দ হয়, মানে আমি যে খুব বেশি পড়তে পারি তা না, কারণ আমাকে সংগঠন করতে হয়, সামাজিক কাজ করতে হয়, নানান জন, বিয়েতেই যেতে হয় প্রায় প্রতি 2 দিন 3 দিন পরে একবার করে, মানে এই সবের পরে এত বক্তৃতা, এত চাপ, এত কাজ, আমি পারি না, লিখতে পারি নাই। লিখতে না পারতে আপনার বইয়ের সংখ্যা স্যার কত হলো? বইয়ের সংখ্যা 30টা হয়েছে, এবং পৃষ্ঠা সংখ্যা অনেক হয়েছে স্যার, আপনার বইগুলোর পৃষ্ঠা সংখ্যা অনেক হয়েছে, এবং আমি দেখলাম যে প্রায় রবীন্দ্রনাথের অর্ধেক।
স্যার অনেক লিখুন, গুন্দা অনেক লিখুন, এবং এই দুজন মানুষ আমাদেরকে, আমি জানি না, আমার সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে আমি সময় কাটালাম। এই দুইজন মানুষের সঙ্গে আমার সময় কাটানোটা আপনারা যদি উপভোগ করে থাকেন তাহলে আমার শ্রম সার্থক হবে। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই আড্ডা এখানেই শেষ করছি।